মনিকা আলীর ব্রিকলেন কিন্তু শুধু একটা উপন্যাস না, এটা আসলে ভাগ্যকে চ্যালেঞ্জ করে এক নারীর নতুন করে নিজেকে খুঁজে পাওয়ার একটা জার্নি। চলুন আজ আমরা দেখব কিভাবে ভাগ্যের ওপর সব ছেড়ে দেওয়া একটা সাধারণ মেয়ে ধীরে ধীরে তার নিজের জীবনের চালক হয়ে ওঠে। এই একটা প্রশ্ন, বুঝলেন, এটাই যেন পুরো গল্পের একেবারে কেন্দ্রে। আমাদের জীবনটাকে আগে থেকে লেখা একটা স্ক্রিপ্ট, নাকি প্রতিটা মুহূর্তে আমাদের নেওয়া ছোট বড় সিদ্ধান্তগুলোই সেই স্ক্রিপ্টটা লেখে? এই দার্শনিক লড়াইটাকে নিয়েই কিন্তু আমাদের মূল চরিত্র নাজনীনের পথ চলা। তো গল্পের মূল চরিত্রটাকে, তার নাম নাজনীন। বাংলাদেশের ছোট্ট একটা গ্রামে বড় হওয়া নাজনীন তার মায়ের কাছ থেকে পাওয়া এই বিশ্বাসটা নিয়েই চলত যে জীবনের ভালো মন্দ যা কিছু হয় তা মেনে নিতে হবে, কারণ এটাই নিয়তি। তার দুনিয়াটা ছিল খুব সরল, আর বিশ্বাসটাও ছিল একদম অটল। তো গল্পটা শুরু হচ্ছে কোত্থেকে? নাজনীনের ছোটবেলায় বাংলাদেশের একদম শান্ত একটা গ্রাম গৌরীপুরে। সেখানকার পরিবেশ, মানুষজন সবকিছুই তার মধ্যে জীবনের প্রতি একটা নিষ্ক্রিয় মনোভাব তৈরি করে দিয়েছিল। মানে যা হচ্ছে হোক, এই মেনে নেওয়ার ব্যাপারটা তার চরিত্রের একেবারে গোড়ায় গেঁথে গিয়েছিল। এখানে দেখুন কি দারুণ একটা তুলনা। নাজনীনের ছোট বোন হাসিনা, সে যেন ঠিক তার উল্টো, সুন্দরী, জেদি আর নিজের ভাগ্য নিজে গড়তে বিশ্বাসী। ভালোবেসে বাড়ি থেকে পালিয়ে গিয়ে সে যেন দেখিয়ে দেয় নিয়তির বিরুদ্ধেও যাওয়া যায়। হাসিনা আসলে নাজনীনের জীবনের সেই অন্য একটা সম্ভাবনার ছবি, যা হয়তো তারও হতে পারত। আর ঠিক তখনই নাজনীনের জীবনে একটা বিশাল পরিবর্তন আসে। মাত্র 18 বছর বয়সে প্রায় অচেনা একজন মানুষের সাথে বিয়ে হয়ে সে চলে যায় লন্ডনে। একেবারে নতুন একটা পৃথিবী, যা তার চেনা গ্রাম থেকে হাজার হাজার মাইল দূরে। এই ঘটনাই তার বদলে যাওয়ার মঞ্চটা তৈরি করে দেয়। তো নাজনীন লন্ডনে তো এলো, কিন্তু এই নতুন জীবনটা কি তার জন্যে স্বপ্ন ছিল? না, বরং ছিল এক নিঃসঙ্গ জেলখানার মতো। এই বিশাল অচেনা শহরে সে ছিল একেবারে একা আর পুরোপুরি অন্যের ওপর নির্ভরশীল। আর নাজনীনের স্বামী চানু আহমেদ বেশ ইন্টারেস্টিং একটা চরিত্র। শিক্ষিত, অনেক স্বপ্ন, কিন্তু ব্রিটেনে এসে সে তেমন কিছুই করতে পারেনি। তার এই স্বপ্ন আর বাস্তবতার মধ্যে যে একটা বিশাল ফারাক, সেটাই তাদের সম্পর্কে একটা চাপা টেনশন তৈরি করে রাখে। ভাবুন তো একবার, লন্ডনের টাওয়ার হ্যামলেটসের একটা ফ্ল্যাটে তার জীবনটা কেমন ছিল। 4 দেয়ালের মধ্যে বন্দী, ইংরেজি বলতে পারে না, বাইরে যাওয়ারও উপায় নেই। তার একমাত্র সঙ্গী ছিল ঘরের জানালাটা, যেখান থেকে সে বাইরের ব্যস্ত দুনিয়াটা দেখত আর হয়তো নিজের গ্রামের কথা ভাবত। কিন্তু জানেন তো, কোনো কিছুই চিরদিন একরকম থাকে না। এই দমবন্ধ করা পরিস্থিতির মধ্যেই ধীরে ধীরে পরিবর্তনের একটা বাতাস বইতে শুরু করে। কিছু ঘটনা আর কিছু মানুষ নাজনীনের ভেতরের ঘুমন্ত সত্তাটাকে জাগিয়ে তোলে, আর তার আজন্ম বিশ্বাসকে প্রশ্ন করতে শেখায়। কিভাবে হলো এই পরিবর্তনটা? আসলে 3টা জিনিস তার জীবনটাকে একদম নাড়িয়ে দেয়। 1, বাংলাদেশ থেকে তার বোন হাসিনার পাঠানো চিঠি। 2, করিম নামের এক তরুণের সাথে তার সম্পর্ক। আর 3, একটা সাধারণ সেলাই মেশিন, যা তাকে প্রথমবার নিজের পায়ে দাঁড়ানোর সাহস জুগিয়েছিল। হাসিনার চিঠিগুলো, ওগুলো শুধু দুঃখ কষ্টের খবর নিয়ে আসত না। নাজনীন ওই চিঠিগুলোর মধ্যে দিয়ে দেখত যে শত কষ্টের পরেও হাসিনা কিন্তু নিজের শর্তে বাঁচছে। এই যে নিজের সিদ্ধান্তে চলার সাহস, এই গল্পগুলোই নাজনীনকে নারীত্বের এক নতুন মানে শিখিয়েছিল। আর এরপর তার জীবনে আসে করিম। করিমের সাথে সম্পর্কটা, এটা শুধু একটা প্রেম ছিল না, বুঝলেন, এটা ছিল তার জন্য একটা জাগরণ। করিমের হাত ধরেই সে প্রথমবার নিজের অনুভূতিগুলোকে চিনতে শেখে আর ব্রিটিশ বাংলাদেশি তরুণদের পরিচয় সংকটের জটিল দুনিয়াটার সাথে পরিচিত হয়। তো চলুন এবার গল্পের সেই টার্নিং পয়েন্টে যাওয়া যাক। এমন একটা সত্যি নাজনীনের সামনে আসে যা তাকে একটা বিশাল সিদ্ধান্ত নিতে বাধ্য করে, আর এখানেই তার ভেতরের আসল পরিবর্তনটা সবার চোখে পড়ে। সেই বিধ্বংসী সত্যটা কী ছিল? নাজনীন জানতে পারে তার মা আসলে দুর্ঘটনায় মারা যাননি, তিনি আত্মহত্যা করেছিলেন। একবার ভাবুন, এই একটা তথ্য তার এতদিনের পুরো বিশ্বাসটাকে কেমন নাড়িয়ে দিয়েছিল। সে বুঝতে পারে তার মা আসলে ভাগ্যের কাছে হার মানেননি, বরং নিয়তিকে অস্বীকার করার জন্যেই শেষ পথটা বেছে নিয়েছিলেন। মায়ের এই ঘটনাটা, এটা ভাগ্য আর নিজের পছন্দের লড়াইটাকে নাজনীনের সামনে একদম পরিষ্কার করে দেয়। সে বুঝতে পারে জীবন মানে শুধু স্রোতে গা ভাসিয়ে দেওয়া নয়, জীবন মানে প্রয়োজনে স্রোতের বিরুদ্ধে গিয়ে নিজের পথটা নিজেকেই তৈরি করা। আর এই যে নতুন বোধটা তার মধ্যে জন্মালো, তার প্রথম প্রকাশটা আমরা দেখতে পাই কখন? যখন সে মহাজন মিসেস ইসলামের মুখোমুখি হয়। চানুন নেওয়া ঋণের বোঝা বইতে সে স্রেফ অস্বীকার করে আর নির্ভীকভাবে জানিয়ে দেয় যে তারা অনেক বেশি সুদ দিয়ে ফেলেছে। এই শান্ত প্রতিবাদটাই ছিল তার জেগে ওঠার প্রথম ঝলক। আর ঠিক তখনই গল্পে একটা বড় প্রশ্ন তৈরি হয়। চানু যখন সিদ্ধান্ত নেয় যে সে সব গুটিয়ে বাংলাদেশে ফিরে যাবে, তখন নাজনীন কি করবে?
সে কি আগের মতো স্বামীর বাধ্য স্ত্রী হয়ে তার সাথে ফিরে যাবে নাকি তার এই নতুন সত্তাকে আঁকড়ে ধরে লন্ডনেই থেকে যাবে? আর এখানেই আমরা নাজনীনের চূড়ান্ত সিদ্ধান্তটা দেখতে পাই। দেখি কিভাবে সে একজন নতুন স্বাধীন মানুষ হিসেবে নিজেকে প্রকাশ করে। তার এই একটা সিদ্ধান্তই তার বাকি জীবন আর নতুন পরিচয়ের ভিত গড়ে দেয়। নাজনীন তার সিদ্ধান্তটা নিয়ে ফেলে। সে চানুকে পরিষ্কার জানিয়ে দেয় সে ফিরবে না, তার মেয়েদের নিয়ে লন্ডনই থাকবে। তার এই একটা কথাই ছিল তার নিজের জীবনের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণের এক চূড়ান্ত ঘোষণা। এই স্লাইডটা দেখুন কি দারুণভাবে তার পরিবর্তনটা তুলে ধরা হয়েছে। যে মেয়েটা একসময় চুপচাপ আর ভাগ্যের ওপর নির্ভরশীল ছিল, সেই এখন আত্মবিশ্বাসী, আত্মনির্ভরশীল আর নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নিচ্ছে। সে আর শুধু একটা সংস্কৃতির মধ্যে বাঁধা নেই, বরং বাংলাদেশ আর ব্রিটেনের মেলবন্ধনে একটা নতুন পরিচয় তৈরি করেছে। আর তার এই সিদ্ধান্তের পর কি হলো? সে কিন্তু করিমের সাথেও সম্পর্কটা শেষ করে দেয়, কারণ সে বুঝে গিয়েছিল তার মুক্তি অন্য কারো হাতে নেই, বরং সে তার বান্ধবী রাজিয়াকে নিয়ে নিজের একটা ব্যবসা শুরু করে। একজন উদ্যোক্তা আর স্বাধীন মা হিসেবে সে এক নতুন জীবনকে বরণ করে নেয়। আমাদের এই আলোচনাটা শেষ করব উপন্যাসের সম্ভবত সবচেয়ে শক্তিশালী লাইনটা দিয়ে। গল্পের একেবারে শেষে নাজনীন যখন প্রথমবার আইস স্কেটিং করতে গিয়ে ভয় পাচ্ছিল, তার বান্ধবী রাজিয়া তাকে এই কথাটা বলে। এই একটা লাইনই যেন তার নতুন পাওয়া স্বাধীনতা আর অসীম সম্ভাবনার এক দারুণ প্রতীক।